মানির মান আল্লাহর দান, জুতা দিয়ে পিটাইলেও যায় না। তো সেই রকম যদি কেউ মানি হয়, তাকে আপনি জুতা দিয়ে পিটাইলেও তার মান যাবে না। এই কথাটা আমার মনে পড়লো সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যে কাণ্ডটা হচ্ছে, বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে যে কাণ্ডটা হচ্ছে সেটা দেখে। গত 2 দিন ধরে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত, রাজনীতির অঙ্গন আরো উত্তপ্ত। কারণ হচ্ছে গিয়ে যার যা ইচ্ছা করছে সবাই মিলে ওয়াকারকে গালি দিচ্ছে, এবং সেই গালিগুলো কিন্তু অশ্লীল। মানে ভিডিওতে আমরা দেখলাম কিছু ইনফ্লুয়েন্সিয়াল যারা লোকজন আছেন তারা একেবারে তার হাতে লেবেন চুষ ধরায় দিবেন, কাঠি লোজেন্স ধরায় দিবেন। তারপরে আমরা দেখলাম যে তার বিরুদ্ধে অশ্লীল অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে বক্তৃতা দেওয়া হচ্ছে, গালি দেওয়া হচ্ছে। ভাগ্য ভালো, মান সম্মানটা অনেক বেশি থাকার কারণে সেই মান সম্মানটা সেনাবাহিনী বা সেনা প্রধানের, যিনি একজন জেনারেল, তার যাচ্ছে না। সেটা আমাদের জন্য, বিশেষ করে এই মুহূর্তে রাজনীতির জন্য খুবই একটা উপকারী জিনিস। ঘটনা শুরু হয়েছে আমরা সকলেই জানি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, যাকে সংক্ষেপে অনেকে হাবাদুল্লাহ বলে থাকেন এবং অনেকে দোষ দেন যে আমি একটা হাসমত নামে ভিডিও বানিয়েছিলাম, এরপর থেকে তার নামকরণ হয়েছে। আসলে এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু যদিও বিভিন্ন দোষের মতো এই দোষটা আমার ঘাড়ে এসে পড়ে, সেটা অন্য কথা। তো যাই হোক, তিনি হঠাৎ করে খুব জাদ্রেল ভাবে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন এবং সেই স্ট্যাটাস দিয়ে বললেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরত আনার বিষয়ে, পুনর্বাসনের বিষয়ে, আওয়ামী লীগকে আগামী রাজনীতিতে, আগামী নির্বাচনে সম্পৃক্ত করার জন্য, তাদেরকে অ্যালাউ করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। সেই চাপটা কখন দেওয়া হচ্ছে? 10 তারিখে তাকে সেই চাপটা দিয়েছেন। সেনাপ্রধানের নাম বলেন নাই, বাট সেনাবাহিনীতে উত্তরপাড়া উনি বলেছেন, উত্তরপাড়া তাকে সেই চাপটা দেওয়া হয়েছে। খুব দুর্ভাগ্যজনক কথা, সেনাবাহিনী কেন রাজনীতির সাথে সম্পৃক্ত হবে? তো সেই চাপটা খাওয়া আসার সাধারণত কি হতো, 10 মিনিটের মধ্যে একটা লোক বাইরে এসে এই কথাটা প্রকাশ করতো। 10 মিনিট না হোক, 10 ঘন্টার মধ্যেও না, তিনি প্রকাশ করতে করতে 10 দিন নিলেন। 10 দিন পরে আমাদের হাসনাত আবদুল্লাহ তিনি জানালেন যে সেনাবাহিনী থেকে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে এবং তারা সেটাকে প্রত্যাখ্যান করছেন, এবং প্রত্যাখ্যান করার মাধ্যমে তারা একটা আন্দোলন শুরু করে দিলেন। আন্দোলনটাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যৌক্তিক আন্দোলন তাদের পক্ষ থেকে, কোনো সমস্যা নেই। তারপরে তারা প্রথমে একটা আনঅফিসিয়াল বৈঠক যে ডাকলেন, কি বলে, মিছিল বা বিক্ষোভ ডাকলেন বায়তুল মুকাররমের সামনে শুক্রবার বাদ জুম্মা। যেহেতু জুম্মার দিনের লোকজন ওইখানে বেশি হয়, উত্তর গেটে এই ধরনের সমাবেশ আমরা প্রচুর দেখেছি। আর তারপরে আর আমি এটার কোনো খবর পাইনি, আমার ধারণা এই জিনিস আর হয় নাই। তার পরবর্তীতে তারা শাহবাগে এটার বিরুদ্ধে একদিনে 3 বার প্রতিবাদ সমাবেশ ডাকলেন। প্রথম যেটা ডাকলেন, এটার যে পরিমাণ লোক হয়েছিল, এবং আমি বলতে চাই না, আমাদের একজন গায়িকা আছেন যিনি 6টা বিয়ে করেছেন বাংলাদেশে। তো আমি দেখলাম ফেসবুকে একজন বলল যে ভাই, এটা কোনো সমাবেশ হলে অমুক গায়িকার তো এর চেয়ে বেশি জামাই আছে ঢাকা শহরে। তো এই পরিমাণ লোক নিয়ে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নামলেন, আওয়ামী লীগের সাথে তারা রাজনৈতিক মোকাবেলা করবেন। একই সুযোগে আবার আওয়ামী লীগ ধানমন্ডিতে একটা মিছিল ডেকে দিল, তাৎক্ষণিক মিছিল, এবং সেই মিছিলে কিন্তু এত আয়োজন করে, সরকারি পার্টির এত আদর করে, এবং শাহবাগে কিন্তু এই মুহূর্তে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ। একবারে ডিএমপির এই বিষয়ে একটা নির্দেশনা আছে, সেই নির্দেশনার পরেও শাহবাগে তারা সমাবেশ করতে পারলেন। এরকম আদর আল্লাদের মধ্যে তারা সমাবেশ করে যে লোক করলেন। আওয়ামী লীগ ধানমন্ডিতে তাৎক্ষণিক যে মিছিলটা করেছে তার সেখানে এর চেয়ে বেশি লোক হয়েছে। তো এই যখন ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, এখন আর কেউ ডাকলেই রাজুতে আসে না, ঠিক সেই সময়ে এসে সেনাবাহিনীকে উস্কে দেওয়ার এই যে চেষ্টাটা তারা করছেন, এটার পিছনে কিছু কারণ আছে এবং সেই কারণগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। মূল ঘটনাটা হচ্ছে দুর্নীতি, চাঁদাবাজি এখন যে পর্যায়ে গিয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো এই লেভেলে গিয়েছে কিনা আমার জানা নাই। যারা চাঁদাবাজি করতেন বা চাঁদাবাজি সম্পর্কে খোঁজ খবর রাখতেন তারা বলতে পারবেন। এটার একটা কারণ আছে। পলিটিক্যাল পার্টি হলে কি হয়, ধরা যাক বিএনপি, আওয়ামী লীগ বা অন্য একটা পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় আসলো, তারা কি চাঁদাবাজি করে না? তারা চাঁদাবাজি করে। তারা কি দুর্নীতি করে না? তারা দুর্নীতি করে। কিন্তু এটা ভাগে যুগে হয়। ভাগে যুগে হয়, ধরেন যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে খায়, যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু লোকজন আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাগযোগ তারা করে, কারণ প্রচুর প্রকিউরমেন্ট হয় এখানে, হাসপাতালের যন্ত্রপাতি, ওষুধ, এটা ওটা থাকে। তারপর ধরেন শিক্ষা মন্ত্রণালয় একটা বিরাট টাকার খনি, সেখানে এলজিইডি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এগুলোর মধ্যে অনেক টাকার খনি, অনেক ধরনের উন্নয়ন বাজেট থাকে সরকারের। এক একজন এক একদিকে খায়। এখন যে জিনিসটা হচ্ছে, গোটা বাংলাদেশের একটা ওসি চেঞ্জ করতে হইলেও, একটা বদলি
তদবির করতে হোক, একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকিউরমেন্ট হোক, একটা শিক্ষা মন্ত্রণালয়ের প্রকিউরমেন্ট হোক, এই যত কেনাকাটা যত তদবিরবাজি সবই কিন্তু 5 থেকে 6টা লোকের হাতে নিয়ন্ত্রিত হয়ে আছে। এরা কারা আপনারা জানেন। মানে ইতিমধ্যে কিন্তু বেশ অভিযোগ এসেছে যে কিছু কিছু লোক, ওই যে আমাদের একজন আছে নাকি পালং শাক বাদ, আমি দুঃখিত আমার অনেক সময় নাম মনে থাকে না, পালংবাদ করে যেটা লোকটা, ও নাকি 5 কোটি টাকার নিচে কোনো ডিল করে না। একজন মহিলা নারী সমন্বয়কের নামে অভিযোগ আছে যে তার বাপ এক ছাপড়ি লোক ছিল। এটা হচ্ছে রামপুরের ওইখানে যে এলাকাটা আছে বনশ্রী এলাকায়, সে আগে হয়তো এক ধরনের ছেঁচড়ামি করে বেড়াতো, সে এখন ধরেন সকল তদবিরবাজি সকল বদলিবাজির ঠিকাদারি নিয়ে নিয়েছে। আমরা কিছু কিছু জায়গায় দেখেছি বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া হচ্ছে, সুপারিশ মেধা না কোটা, সুপারিশ হয়ে গেছে এখন, সুপারিশ দিয়ে চাকরি হচ্ছে। এবং অবভিয়াসলি এইসব চাকরি বাকরি যারা দিচ্ছে তারা বিনা পয়সায় দিচ্ছে না, এই সুপারিশগুলো ফ্রি আসছে না। নারী সমন্বয়ক, পুরুষ সমন্বয়ক, সকল সমন্বয়ক ভাই বোন হয়ে তারা এই কাজগুলো করছেন। এই যখন অবস্থা, তখন খুব স্বাভাবিকভাবেই সেনাবাহিনীর একটা কনসার্ন এখানে ছিল, তারা এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে গিয়েছিলেন এবং সেটাকেই হয়তো একটা নাটক হিসাবে তৈরি করা হয়েছে। দ্বিতীয় যে কাহিনীটা হচ্ছে আসন ভাগাভাগির একটা ব্যাপার এসেছে। আমরা জানি যদি একটা 10 ভাগ ফেয়ার নির্বাচন হয়, আমি 100 ভাগ ফেয়ার নির্বাচন আগামীতে হবে বলে কোনো আশা করি না, 50% হবে বলে আমি বিশ্বাস করি না, আমি ধরে নিচ্ছি 30% হয়তো ফেয়ার নির্বাচন হবে, ধরেন 10 ভাগ। সেই 10 ভাগে এই যে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি যেটা আছে এনসিপি, এটা 10টা নেতা বাংলাদেশে যদি লটারি করে বা তাদের পছন্দ মতো 300 আসনের 10টা আসনে দেন, জামানত রাখতে পারবে? আপনারা বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি না। জামানত রাখার মতো একটা নেতা এদের নাই। তো এরা এখন আসন ভাগাভাগির একটা চাপ তৈরি করেছে। সবকিছু মিলে তারা যখন দেখেছে যে নির্বাচনে তাদের আর কোনো ধরনের সম্ভাবনা নাই, সেখানে সেনাবাহিনী তাদেরকে কোনো সাপোর্ট দিবে না, বেসামরিক প্রশাসন তাদেরকে সাপোর্ট দিচ্ছে না, মানে যেসব দুর্নীতি করে একটা নির্বাচনকে প্রভাবিত করা যায় সেই জায়গাটায় এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি না, সরি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির কোনো সম্ভাবনা নাই। সুতরাং আমার ধারণা তারা এক ধরনের ডুও ডাই পজিশনে চলে গেছে, লুটে পুটে দেমা উলট পালট করে দেমা লুটে পুটে খাই সেখানে গিয়েছে, এবং যত বেশি দিন পারা যায় নির্বাচনকে পিছিয়ে রাখা যেতে পারে সেই চেষ্টাটা তারা করছে, এবং সেটা করার বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে, বহুমুখী হামলা শুরু হয়েছে। আমি দেখলাম এনসিপির আবাদ ফেসবুকে শুনলাম যে উনি বিএনপিকে গালাগালি করে, জিয়াউর রহমানকে গালাগালি করে কথাবার্তা বলছেন, এবং আমরা দেখি বিভিন্ন টকশোতে তাদের নেতারা এটা বলে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে বিএনপি যাতে তাদের পিছনে লাগে, বিএনপির সাথে তারা একটা সংঘর্ষ তৈরি করতে চায়। বাম যে একটা ছোট অংশ আছে যারা জুলাইতে আন্দোলনে ছিল, আগস্টের আন্দোলনে ছিল, তাদের বিরুদ্ধে মামলা করে দিয়েছে। মানে ছাত্র ইউনিয়নের একটা অংশ সহ বাম ছাত্র সংগঠনগুলো যে একটা আন্দোলন ছিল তাদের বিরুদ্ধে মামলা করে দিয়েছে, ছাত্র ফেডারেশনের বাড়িতে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠিয়ে দিয়েছে। এর মানে একটা শত্রুতা তৈরি করেছে বিএনপির সাথে, চেষ্টা করছে আরেকটা শত্রুতা তৈরি করার চেষ্টা করছে বামদের সাথে, আওয়ামী লীগের সাথে তো তাদের শত্রুতাই আছে, বাকি ছিল সেনাবাহিনী। এখন সেনাবাহিনীর ওইখানের মধ্যে আঙ্গুল দেওয়া শুরু করেছে তারা, কোনো না কোনো পর্যায় থেকে যাতে তাদের সাথে একটা ঝগড়া বিবাদ তৈরি হয়, দেশে জরুরি অবস্থা কায়েম হয়, নির্বাচন পিছিয়ে যায়। নির্বাচনের পরিস্থিতি যত খারাপের দিকে যাবে, দেশ তত অস্থিতিশীল থাকবে, যারা এখন চাঁদাবাজি করছে, যারা লুটপাট করছে, তাদের জন্য খুব সুবিধা হবে। এন্ড অফ দ্য ডে এরা সবাই পালিয়ে যাবে, এন্ড অফ দ্য ডে এরা সবাই রাজনীতিতে হারিয়ে যাবে। সো যতটুকু পারে এরা আয় রোজগার করে খাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেনাবাহিনী এখানে কোনো রিয়াকশন দিচ্ছে না কেন? আমার কাছে মনে হচ্ছে সেনাবাহিনীর একটা অস্তিত্বের চ্যালেঞ্জ এই মুহূর্তে দাঁড়িয়েছে। আমরা দেখি ইদানিং কথায় কথায় পুলিশের গায়ে হাত দিয়ে দেয়। কারণ কি, জুলাই আগস্টের পরে পুলিশের যে নৈতিক মনোবল এবং সাংগঠনিক স্ট্রাকচার দুটোই ভেঙে গেছে, ধ্বংস করা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে, থানাগুলো লুটপাট হয়েছে, থানার অস্ত্রগুলো নেওয়া হয়েছে, এবং নৈতিকভাবে পুলিশকে একেবারে তার মরাল দুর্বল করে দেওয়া হয়েছে। এখন দেখবেন যে একেবারে ছাপড়ি পোলাপান গিয়ে পুলিশকে ধাক্কাধাক্কি করে, গালাগালি করে, উল্টো দিকে রাস্তায় রিক্সা নিয়ে চলে যাচ্ছে, একটা ট্রাফিক পুলিশ আটকাচ্ছে, আমরা দেখেছি ভিডিওতে, তাদেরকে গালাগালি করে। এখন তারা লেগেছে সেনাবাহিনীর পিছনে, এবং সেনাবাহিনীর পিছনে লাগার পিছনে সেনাবাহিনীর, আমি যদি বলি তাদেরও দোষ আছে। আমরা ভুলে যাই নাই সেনাবাহিনী কাঁধে করে একটা সমন্বয়ককে তুলেছে এবং সেই সমন্বয়ক বক্তৃতা দিচ্ছে। এটা খুব সম্ভবত আনসার বাহিনীর সাথে যেদিন সচিবালয়ের সামনে একটা ধাক্কাধাক্কি হলো, খুবই লজ্জাজনক কথা, একটা সেনাবাহিনী ইউনিফর্ম পরা সেনার ঘাড়ের উপরে উঠে একটা সমন্বয় বক্তৃতা দিয়েছিল। বান্দররে যখন আপনি ঘাড়ে তুলবেন মাথায় উঠে মুতবে, এখন বান্দর ঘাড়ে তুলেছেন, মাথায় উঠে মুততেছে, আমাদের কিছু বলার নাই। কিন্তু আমাদের প্রায় সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান
একেবারে অকেজো অবস্থা আছে, দুর্বল অবস্থা আছে, অনেকগুলো একেবারে ভঙ্গুর অবস্থা আছে, ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে। একমাত্র সেনাবাহিনীটা ছিল। আমি সকলকে অনুরোধ করব, সেনাবাহিনীর সম্মানটা রক্ষা করেন। কারণ আভ্যন্তরীণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেলে সেটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু যখন সেনাবাহিনীকে আপনি নৈতিকভাবে দুর্বল করে দিবেন, মরালি দুর্বল করে দিবেন, তাদের ঘাড়ে উঠেছেন, ঠিক আছে। ওয়াকার সাহেবের সেনারা 5ই আগস্ট সকল কাজ বাদ দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছে ইউনিফর্ম পরা অবস্থায়। ওইটা তাদের প্রায়োরিটি ছিল না, কিন্তু তারা করেছে। আজকে সেই বান্দর ঘাড়ে তুলেছে, মাথায় মুততেছে, আমাদের আপত্তি নাই। কিন্তু সবকিছুর পরেও বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রের সম্পত্তি। এটা আওয়ামী লীগের সম্পত্তি না, বিএনপির সম্পত্তি না, ন্যাশনাল চিটার পার্টির সম্পত্তি না, রাষ্ট্রের সম্পত্তি। এবং রাষ্ট্রের অস্তিত্বের জন্য আমাদেরকে একটা শক্তিশালী, মরালি হাই গ্রাউন্ডেড সেনাবাহিনী প্রয়োজন আছে। আমি আশা করব সকলে মিলে আল্লাহর ওয়াস্তে সেনাবাহিনীকে এই বিতর্ক থেকে দূরে রাখেন। দে ডিড ওয়ান্ডারফুল, যতটুকু করার দায়িত্বশীল ভূমিকা তারা রেখেছে। তাদের ব্যর্থতা আছে, তারা আপনাদেরকে বেশি আহ্লাদ করে মাথায় তুলে ফেলেছে, তাদের মাথায় আপনারা চাটি মারছেন, কিন্তু বেশি জুড়ে মারবেন না। কারণ শেষ পর্যন্ত আপনি হয়তো থাকবেন না, আমি হয়তো থাকবো না, জেনারেল ওয়াকার হয়তো, আমি জানি না আজকেই রাত পোহালে থাকবে কিনা না, কিন্তু ইনস্টিটিউট হিসাবে সেনাবাহিনীকে যদি আমরা দুর্বল করে দিই, নৈতিকভাবে যদি তাদেরকে পরাজিত করে দিই, সেটার ফলাফল আমাদের সকলকে ভুগতে হবে, এবং সেই ফলাফল বাংলাদেশের জন্য কোনো শুভ ফল বয়ে নিয়ে আসবে না। প্রিয় দর্শক, ভালো থাকুন। কথা হবে অন্য কিছু নিয়ে অন্য পর্বে।